কর্তৃপক্ষের ঘোষণার পর আবাসিক হল ছেড়ে যাচ্ছেন কুয়েট শিক্ষার্থীরা। দাবির পক্ষে অনড় আন্দোলনকারীদের অবস্থান কর্মসূচি, ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা। যে আমাদের নিরাপত্তা ইস্যু ছিল, ওর জন্য তো ওই কনসার্ন থেকে কি আটকে চলে যাবো আর কি। নোটিশ দেওয়ার পর বাসা থেকে বলতেছে যেহেতু হলের নোটিশ দিয়ে দিচ্ছে, তাই এখন তোমার থাকার দরকার নেই, চলে আসো। সাজেকের পুড়ে যাওয়া অংশে চলছে ঘুরে দাঁড়ানোর লড়াই। এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন উপত্যকা, ক্ষতিগ্রস্তদের মাঝে প্রশাসনের ত্রাণ বিতরণ। মহাসড়কে রাতের যাত্রায় ডাকাত আতঙ্ক, জানমালের নিরাপত্তা নিয়ে চিন্তিত যাত্রীরা। লুটপাটে জড়িত কয়েকজনকে গ্রেফতারের দাবি পুলিশের। সংবাদ সাদেশে আমন্ত্রণ আপনাদের সবাইকে। জান্নাতুল কুলিয়াছির সাথে শিরোনাম দেখছিলেন, জানাবো বিস্তারিত। কর্তৃপক্ষের ঘোষণার পর সকাল থেকে আবাসিক হল ছেড়ে যাচ্ছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ভোর থেকেই ছাত্রছাত্রীরা হল ছাড়তে শুরু করেন, আর তারা জানান সিন্ডিকেটের নির্দেশ মানতেই তারা ক্যাম্পাস ছাড়ছেন। তবে বহাল থাকবে দাবি আদায়ের লড়াই। দাবির পক্ষে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীদের কয়েকজন শিক্ষার্থী। গতকাল সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়। আজ সকাল 10টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর এর আগে ভিসির বাসভবনে তালা ঝুলাতে গেলে শিক্ষকদের প্রতিবাদের মুখে পিছু হটে শিক্ষার্থীরা। নিরাপত্তার দাবি এবং ভিসি প্রভিসির অপসারণ সহ 6 দফা দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এখানে যেমন আমরা ফার্স্টে ঢাকায় মুভ করছিলাম, যে আমাদের নিরাপত্তা ইস্যু ছিল, ওর জন্য তো ওই কনসার্ন থেকে কি আটকে চলে যাবো আর কি। ইচ্ছা ছিল থাকা, কিন্তু এখন আসলে থাকা সম্ভব না, কারণ কালকে নোটিশ দেওয়ার পর বাসা থেকে বলতেছে যেহেতু হলের নোটিশ দিয়ে দিচ্ছে, তাই এখন তোমার থাকার দরকার নেই, চলে আসো। বাড়ি কক্সবাজার, কিছুদিন হয়তো থাকবো আমার আত্মীয়র বাসায়, এরপরে হয়তো চলে যাবো। অ্যাটলিস্ট বিকাল 5টা পর্যন্ত টাইম দিতে, যাতে সবাই সুন্দর মতো বাসায় যেতে পারে। এখন তো অনেকের বাস থাকে না সকালে, বা অনেকের লং জার্নি। এ বিষয়ে আরো কিছু তথ্য জেনে নেব সহকর্মী প্রবীর বিশ্বাসের কাছ থেকে। প্রবীর, সকাল থেকেই জানাচ্ছিলেন প্রতি ঘন্টায় যে একে একে শিক্ষার্থীরা হল ছেড়ে যাচ্ছেন, আবার কিছু সংখ্যক শিক্ষার্থী ছিল ক্যাম্পাসে। এখন জানাবেন পুরো হল খালি হয়েছে কিনা, আর ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি বা কেমন দেখছেন? হল এখন ছিল এবং তারা দৃঢ়প্রত্যা ব্যক্ত করেছে আমাদের কাছে যে তারা হল ত্যাগ করবে না, কারণ তারা যদি হল ত্যাগ করে সেটি হবে তাদের এই আন্দোলনের পিছিয়ে যাওয়ার একটা অংশ। এবং তারা এটা স্পষ্ট করে বলেছে, এই উপাচার্য উপ উপাচার্য যেহেতু তাদেরকে তারা বর্জন করেছে, সেহেতু তাদের গঠিত এই সিন্ডিকেট সবার সিদ্ধান্ত তারা মানে না, এবং এটি তাদেরকে আসলে দমিয়ে রাখার জন্য এটি করা হচ্ছে। এর সঙ্গে তারা একমত নয়, সে কারণে তারা হলে অবস্থান করছে। তবে এমন শিক্ষার্থীর সংখ্যা খুবই কম। বেশি সংখ্যক শিক্ষার্থী সকাল থেকে দেখেছি, সকাল 7টা 7:30টার পর থেকে দফায় দফায় শিক্ষার্থীরা বিভিন্নভাবে ক্যাম্পাস ত্যাগ করেছে, আমরা এটা দেখেছি। এবং তারা বলেছে যে যেহেতু হল বন্ধের ঘোষণা দিয়েছে প্রশাসন, একই সাথে নিরাপত্তার অভাব রয়েছে এবং বিভিন্ন ক্যান্টিন সহ সব কিছু বন্ধ রয়েছে, তাদের বাড়ির লোকজন উদ্বিগ্ন, সে কারণে নিরাপত্তার বিষয়টি চিন্তা করে তারা আসলে হল ত্যাগ করেছে। আর কিছু সংখ্যক শিক্ষার্থী তারা আসলে আন্দোলনে থাকতে চায়, তাদের যে দেওয়া 6 দফা রয়েছে সেই দফা আদায় না হওয়া পর্যন্ত তারা যেমন ক্যাম্পাস ছাড়তে চায় না, একইভাবে তারা ক্লাসে ফিরবে না বলেও আমাদেরকে জানিয়েছে। এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে ক্যাম্পাস। দেখছেন খানিকটা হলে শুনশান নীরবতা, খুব কম লোক আসলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করছেন। কিছু সময় আগে আমরা কথা বলেছি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ আনিসুর রহমান ভূঁইয়া, তিনি বলেছেন যে প্রায় হল খালি হয়ে গেছে, হয়তো কিছু সংখ্যক শিক্ষার্থী এখনো পর্যন্ত হলে আছে। আমরা তাকে প্রশ্ন করেছি যেসব শিক্ষার্থীরা হল ত্যাগ করতে চায় না, যারা থাকতে চায়, আসলে তাদের ব্যাপারে প্রশাসন কী সিদ্ধান্ত নেবে। তিনি স্পষ্ট জানিয়েছেন এই বিষয়টি প্রত্যেক হল প্রভোস্ট যিনি রয়েছেন তিনি আসলে সিদ্ধান্ত দেবেন হলে তারা থাকবেন কি থাকবেন না। যেহেতু প্রশাসনের নির্দেশনা রয়েছে 10টার মধ্যে হল ত্যাগ করার কথা, সেটি হয়তো আরও 2.5 ঘন্টা বেশি হয়েছে, হয়তো আরও কিছু সময় বেশি হবে, তবে তাদের হল ত্যাগ করতে হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছে। কলি, ধন্যবাদ আপনাকে প্রবীর। 5 দফা দাবিতে চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। সকাল থেকে
কাজে যোগ দেননি তারা। বন্ধ রয়েছে মেডিকেল শিক্ষার্থীদের সকল একাডেমিক কার্যক্রম। কুমিল্লা মেডিকেল কলেজ সহ সরকারি বেসরকারি আরও 3টি মেডিকেল কলেজেরই এর প্রভাব পড়েছে। কুমিল্লা মেডিকেল কলেজের 160 জন ইন্টার্ন চিকিৎসক কর্মবিরতিতে থাকায় বিপাকে পড়েছেন রোগীরা। চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন মেডিকেল কলেজের চিকিৎসকরা। বিএমডিসির বিরুদ্ধে করা রিট প্রত্যাহারের পাশাপাশি 5 দফা দাবির আন্দোলন করেছেন তারা। আর 48 ঘন্টায় তাদের দাবি না মানা হলে নতুন কর্মসূচি দেওয়ার কথা জানান তারা। আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব এবং ন্যাশনাল ডক্টরস ফোরাম ANDF। এ বিষয়ে আরো তথ্য জানবো। কুমিল্লা মেডিকেল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, একটু জানাবেন কাজে ফেরার বিষয়ে ইন্টার্নরা কিছু বলেছে কিনা, আর রোগীদের ভোগান্তি কেমন দেখছেন সে তথ্য দেবেন। কলি, আপনাকে জানিয়ে রাখি আসলে এই যে কমপ্লিট শাটডাউন কুমিল্লা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের এই ঘোষণার পর থেকে কিন্তু আসলে সকাল থেকেই তারা বাইরে অবস্থান করছেন এবং তাদের কর্মসূচি কিন্তু চলছে। আমরা এখানে যারা আন্দোলনরত রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যে গতকালকে যে কোর্টে একটি রায়ের তারিখ ছিল, সেই রায়টি না হওয়ার কারণেই কিন্তু তাদের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলছেন যে 2013 সাল থেকেই কিন্তু এই যে একটি রায় কিন্তু বারবার তারিখ পেছানো হচ্ছে, ফলে যে এর যে একটি সঠিক সিদ্ধান্ত সেটা কিন্তু আসছে না। ফলে তাদের মধ্যে কিন্তু যে পদবিটি লেখা নিয়েই কিন্তু মূল সমস্যার কারণ। তো তারা বলছেন যে তাদের এই 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন, এর মধ্যে যদি এর তারিখ আগানো না হয় বা এর কোনো সুরাহা না হয়, তাদের কিন্তু আরও বড় ধরনের কর্মসূচির ঘোষণা তারা করেছেন। তো আমরা আসলে তাদের কাছে একটু জানতে চাইবো, আমরা পরবর্তীতে আসলে এখন তো রোগীরা খুব ভোগান্তির মধ্যে পড়েছে, আপনারা এই বিষয়টি আসলে কিভাবে দেখছেন? 48 ঘন্টার মধ্যে যদি কোনো সুরাহা না হয় পরবর্তী অবস্থান কি হবে? ধন্যবাদ আপনাকে। আমাদের পূর্ব ঘোষিত যে আন্দোলনটা চলতেছিল সেটা গতকাল আমরা আরও 48 ঘন্টা এক্সটেন্ড করছি। অর্থাৎ আমাদের সাধারণ চিকিৎসক যারা, অর্থাৎ ইন্টার্ন চিকিৎসক এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ যারা আছে, টোটাল শাটডাউন, অর্থাৎ একাডেমিক কার্যক্রম বন্ধ এবং ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলতেছে। এটার একটাই কারণ, আমাদের যে 5 দফা আন্দোলনের দাবি ছিল, সেই দাবিগুলোর একটা দাবির তাও আংশিক যে রায় হওয়ার কথা ছিল, সেই রায়টা 12ই মার্চ চলে গেছে। আমরা সেটা 3 কর্মদিবস বা 48 ঘন্টা সময় দিয়েছিলাম, যে এই সময়ের মধ্যে যদি রায়টাকে আগানো না হয় তাহলে আমাদের কঠোর আন্দোলন আরও বেশি বেগবান হবে। অর্থাৎ আমরা এখন ইন্টার্ন চিকিৎসক এবং সাধারণ চিকিৎসক শিক্ষার্থীবৃন্দ যে আন্দোলন করতেছে সেটা আমাদের সিনিয়র চিকিৎসক পর্যন্ত চলে যাবে এবং আমাদের মিড লেভেলের যে ডাক্তাররা আছে ওনারা আমাদের সাথে একাত্মতা পোষণ করছে। যদি 48 ঘন্টার মধ্যে এটা কোনো সমাধান না হয় তাহলে হচ্ছে ওনারাও আমাদের সাথে রাজপথে নামতে বাধ্য হবেন। তখন পুরো হসপিটাল ব্যবস্থাটাই কোলাপস হয়ে যাবে আমি মনে করি, যে কারণ আমাদের যে 24 ঘন্টা যে চিকিৎসকগণ রোগীদেরকে সেবা দেয় তারা যেহেতু এখন হসপিটালে নাই। হ্যাঁ, ধন্যবাদ। আসলে শুনছিলেন, আসলে পরবর্তী সময়টুকু কিন্তু যত কালক্ষেপণ হবে, তারা বলছেন যে আসলে তাদের আন্দোলন ফলে সাধারণ রোগীরা কিন্তু একটি চরম ভোগান্তির মধ্যে পড়তে যাচ্ছে। কলি, জি ধন্যবাদ আপনাকে খোকন। সাজেকে পুড়ে যাওয়া অংশে চলছে ঘুরে দাঁড়ানোর লড়াই। এরই মধ্যে শুরু হচ্ছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। অগ্নিদগ্ধ কটেজ আর রেস্টুরেন্ট জায়গা পরিষ্কার করতে সাধ্যমতো চেষ্টা করছেন স্থানীয়রা। আগুনের সঞ্চালন লাইনে তার পুড়ে যাওয়ায় এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন পুরো সাজে। ক্ষয়ক্ষতি নিরূপণের পাশাপাশি তদন্তের কার্যক্রম চালাচ্ছে জেলা প্রশাসন। সকালে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। খাদ্য সামগ্রী, কম্বল, নগদ অর্থ দেওয়া হয়েছে উপজেলা প্রশাসনের তরফে। ঘর সহ 50 লক্ষ টাকার মালিক ছিলাম আমি। বর্তমানে আমার 50 টাকারও মালিক না আমি। অনেকের কাছ থেকে ঋণ করে আমাদের রিসোর্টটা প্রায় 40 লাখ টাকার উপরে খরচ করে রিসোর্টটা করা। সম্ভব 10 মিনিটও লাগে নাই আমার 40 লাখ টাকা শেষ হইতে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা আরো পর্যায়ক্রমে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করার চেষ্টা করবো। আমাদের জেলা প্রশাসন এই ব্যাপারে খুবই আন্তরিক এবং কর্তৃপক্ষ এই বিষয়টা নিয়ে অবগত আছে। গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত 10:30টার দিকে মাসিমপুর এলাকায় হয় এই ঘটনা। পুলিশ জানায় সন্ধ্যায় টঙ্গীর স্টেশন রোড এলাকায় ছিনতাইকারী সন্দেহে ওই যুবককে আটক করে স্থানীয়রা। পরে তাকে পাশের একটি বালুর মাঠে নিয়ে মারধর করা হয়, আর সেখানে
তার মৃত্যু হলে মরদেহ ফেলে চলে যায় হামলাকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আর এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহতের পরিচয় জানারও চেষ্টা করছে পুলিশ। মহাসড়কে রাতের যাত্রায় বেড়েছে ডাকাত আতঙ্ক। যাত্রীবেশে গাড়িতে উঠে কিংবা সড়কে গাছ ফেলে ডাকাতি করছে দুর্বৃত্তরা। মালামাল হারানোর পাশাপাশি হামলা, শ্লীলতাহানির শিকার হচ্ছে যাত্রীরা। পুলিশ বলছে মহাসড়কে বাড়ানো হয়েছে নিরাপত্তা, গ্রেফতার হচ্ছে জড়িতরা। টাঙ্গাইলের সাগরদিঘি ঘাটাইল সড়ক, মঙ্গলবার ভোর রাতের দৃশ্য। সড়কে গাছ ফেলে শিক্ষা সফরের 4টি বাসে চলে ডাকাতি। অস্ত্রের মুখে প্রথমে চালকদের জিম্মি করা হয়, তারপর শিক্ষক শিক্ষার্থীদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় মোবাইল সহ মূল্যবান মালামাল। তার ঠিক 4 দিন আগে একই স্থানে ডাকাতির শিকার হন এক ব্যক্তি। রাস্তার ধারে যে কটা 20-25টা মুথা আছে না, পুরানো এবং নতুন সকলগুলো এলো রাস্তা ডাকাতির যে গাছ কেটে ফেলে। জুয়া খেলবো, মাদকের টাকার জন্য সে ডাকাতি করবে, জুয়ায় লস হলে সে ডাকাতি করবে। প্রশাসনের যদি একটা ব্যবস্থা এখানে না হয় তাহলে এটা কঠিন। গেল শনিবার একই কায়দায় নওগাঁর পত্নীতলায় ডাকাতির ঘটনা ঘটে। লুটপাট চালানো হয় যাত্রীবাহী বিআরটিসি বাস সহ কয়েকটি যানবাহনে। 21 ফেব্রুয়ারি রাতে নরসিংদীতে ডাকাতির কায়দা ছিল একটু আলাদা। ঢাকা সিলেট মহাসড়কের ওপর গাড়ি আড়াআড়ি করে রাখে দুর্বৃত্তরা। তারপর দুটি গাড়িতে চালানো হয় লুটপাট। এ ঘটনায় এরই মধ্যে কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। দেশের বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সব মিলিয়ে আমরা এই বিষয়টাকে আনঅ্যাড্রেস রাখতে পারি না। আইনগতভাবে আমরা বাধ্য, যে কোনো ঘটনা ঘটলে সেটার আইনগতভাবে তাকে মোকাবেলা করা। এর আগে গত 17 ফেব্রুয়ারি উত্তরবঙ্গগামী বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। রাতে দূরের যাত্রায় বাড়ছে যাত্রী চালকদের আতঙ্ক। পুলিশ বলছে কখনো যাত্রীবেশে গাড়িতে উঠে, কখনো বা মহাসড়ক অবরোধ করে ডাকাতি করছে দুর্বৃত্তরা। আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নাই, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। বাকি যেটুকুর ঘাটতি আছে সেটা হচ্ছে আপনার এবং আমাদের মধ্যে যে কোঅর্ডিনেশন, এইটুকুর যদি ঘাটতিটা আমরা পূরণ করতে পারি, আমার মনে হয় যে ওদের স্থান এখানে হবে। পুলিশের দাবি মহাসড়কগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে, বাড়ানো হয়েছে টহল। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। অতিরিক্ত শিল্প লবণ আমদানি বন্ধের দাবিতে কক্সবাজারে বিক্ষোভ করেছেন লবণ চাষিরা। সকাল 11টা থেকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া খুঁটাখালী এলাকায় সড়কে লবণ ঢেলে এই বিক্ষোভ করেন তারা। আর এই সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তাদের অভিযোগ, ইন্ডাস্ট্রিয়াল সল্টের নাম দিয়ে চাহিদার তুলনায় অনেক বেশি লবণ আমদানি হচ্ছে। এতে দেশীয় লবণ শিল্প ক্ষতির মুখে পড়ছে। মাঠ পর্যায়ে প্রান্তিক চাষিদের উৎপাদিত লবণের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি জানান তারা। দেশীয় লবণ শিল্পের সাথে প্রায় 65,000 চাষি সক্রিয়ভাবে জড়িত, এমন কথাও বলেন তারা। আমদানির কারণে লবণের উৎপাদন ভালো থাকা সত্ত্বেও ন্যায্য মূল্য পাচ্ছেন না চাষিরা। ঝালকাঠিতে চলছে সনাতন ধর্মাবলম্বীদের শিব চতুর্দশী উপলক্ষে গ্রামীণ মেলা। গতকাল সদরের পোনাবালিয়ায় 3 দিন ব্যাপী এই মেলার উদ্বোধন করা হয়। সকাল থেকেই পূজা অনুষ্ঠানের মধ্য দিয়ে শিব চতুর্দশীর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। শিব চতুর্দশীর উপলক্ষে পুণ্য স্নান সহ বিভিন্ন ধর্মীয় আচার পালন করা হচ্ছে। হিন্দুদের ধর্মগ্রন্থ পুরাণ মতে যেসব স্থানে শিবের স্ত্রী সতীর দেহের খণ্ডিত অংশ পড়েছে সেগুলোই তীর্থস্থানে পরিণত হয়। সুগন্ধা তীরবর্তী পোনাবালিয়ায় শিব বাড়িতে সতীর নাসিকা খণ্ড পড়েছে বলে বিশ্বাস করেন তারা। ফলে এই স্থানটিও তীর্থের জন্য পরিণত। আর স্থানীয়রা আরও জানিয়েছে 300 বছরের বেশি সময় ধরে মেলা হচ্ছে এখানে। দর্শক, এই ছিল সংবাদ সাদেশের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।